হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের অনুশীলনের 5 নং যেই আমাদের প্রশ্নটি রয়েছে জেমস ট্রেডার্সের, সেই জেমস ট্রেডার্সের প্রশ্নটি আজকে আমি তোমাদের সমাধান করে দেব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও অথবা ভিডিওটি টেনে দেখো। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। দেখো 5 নং প্রশ্নে আমাদের বলেছে জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 তারিখে দেখো বলেছে কি তিনি 1,00,000 টাকা 1,20,000 টাকা নগদ এবং আসবাবপত্র হচ্ছে 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তো এছাড়াও দেখো 2017 সালের জানুয়ারি 2 তারিখে বলেছে দেখো প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। জানুয়ারি 4 তারিখ বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা, চেকে প্রদান 15,000 টাকা। দেখো পণ্য ক্রয় করেছে 45,000 টাকা, নগদে দিয়েছে 20,000, চেকে 15,000, 20 আর 15 যদি যোগ করি তাহলে হয়ে গেল আমাদের 35,000। তার মানে এখানে এখনো 10,000 টাকা তার পরিশোধ করা হয় নাই। এই 10,000 টাকা হচ্ছে সে ধারে ক্রয় করেছে। তো 4 তারিখের ব্যাপারটা আমরা অঙ্ক যখন করব তখন এই ব্যাপারগুলো আরো ব্যাখ্যা করব। তো 6 তারিখ দেখো বলেছে 80,000 টাকা পণ্য বিক্রয়, নগদ 30,000 টাকা এবং চেকে 25,000 টাকা। ঠিক 4 তারিখের মতো 6 তারিখেও নগদ দেখো একটা বিক্রি করছে, এখানে এর ভিতরে নগদ 30,000 আর চেকে কত 25,000, 30 আর 25 যোগ করলে হয় হচ্ছে আমাদের 55,000। আর আমাদের টোটাল বিক্রয়টা কত 80,000। তার মানে এখানে আমাদেরও কিন্তু একটা ধারে বিক্রয়ের বিষয় রয়েছে। তো এরপরে দেখো 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 পরিশোধ করা হলো। অর্থাৎ 4 তারিখে যে আমরা দেখছিলাম যে এখানে 10,000 টাকা অবশিষ্ট রয়েছে, ওই অবশিষ্টটা 9 তারিখে কি করা হলো পরিশোধ করা হলো। এবার রয়েছে দেখো 18 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। মালিক ওই যে আমরা ব্যাংকে একটা হিসাব খুলেছিলাম 2 তারিখে দেখো 50,000 টাকা দেখে হিসাব করলাম, 18 তারিখে আবার ওখান থেকে মালিক কি করলেন উত্তোলন করে নিয়ে গেলেন, তাই তো। তো চলো এর আলোকে এই উদ্দীপকটার আলোকে দেখো 3টা প্রশ্ন দিয়েছে। ক নম্বরে বলেছে জেমস ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। খ নম্বরে বলেছে জানুয়ারির 1, 2, 4 ও 9 তারিখের লেনদেন দ্বারা প্রমাণ করো এ সমান সমান n প্লাস ওই। গ নম্বরে বলেছে দেখো জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো 3টি প্রশ্ন দিয়েছে, খুবই সহজ 3টি প্রশ্নটা যদিও উদ্দীপকটা একটু দেখতে অনেক বড় কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। তো চলো আমি তোমাদের পর্যায়ক্রমে 3টি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা চলো আমরা ক অংশটি সমাধান করি। লক্ষ্য করো ক অংশে বলেছে আমাদের জেমস ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে। তোমরা নিশ্চয়ই জানো প্রারম্ভিক বলতে আমরা বুঝি বছরের শুরুতে অর্থাৎ বছরের একেবারে 1 তারিখে আমাদের যে লেনদেনটা রয়েছে ওই লেনদেন থেকে আমরা খুঁজে দেখবো যে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো আমাদের দেখো প্রারম্ভিক মূলধন করার জন্য আমি এই পাশে একটি ঘর করে রেখেছি, খুব সহজ একটি ঘর। এই ঘরটা তোমরা প্রত্যেকে জানো। দেখো জেমস ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো যেহেতু বলেছি আমি প্রারম্ভিক মূলধন হচ্ছে আমাদের একেবারে বছরের শুরুতে অর্থাৎ 1 তারিখে। তো লক্ষ্য করে দেখো আমাদের 1 তারিখে কি রয়েছে। দেখো এখানে দেখো জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার কি করেছে এখানে দেখো আসবাবপত্র। লক্ষ্য করছো নগদ 1,20,000 আর 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। অর্থাৎ মালিক 1 তারিখে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকাও দিয়েছেন, আবার মূলধন স্বরূপ তিনি কি করেছেন আসবাবপত্র দিয়েছেন। তার মানে মূলধন স্বরূপ তিনি নগদ টাকা দিয়েছেন, আবার মূলধন স্বরূপ তিনি আসবাবপত্র দিয়েছেন। তো এই দুইটা আইটেম নিয়ে আমাদের 1 নম্বর ক অংশটা সমাধান করতে হবে। তো ক অংশটা আমি কিভাবে সমাধান করে লক্ষ্য করো, এখানে তারিখের ঘরে আমি লিখবো 2017, যেহেতু জানুয়ারি মাস লিখলাম জানু 1। আর এখানে আমার দেখো কি কি রয়েছে আমার নগদ টাকা কত 1,20,000 টাকা। দেখো আমি টাকাটা লিখলাম বিস্তারিত টাকার ঘরে, যেহেতু আমার আসবাবপত্র রয়েছে। এবার আমি আসবাবপত্র টাকা লিখি। আসবাবপত্র কত টাকা, আসবাবপত্র হচ্ছে 70,000 টাকা। দেখো আমি আসবাবপত্র লিখলাম 70,000 টাকা। 1 তারিখে আমার মাত্র 2টা আইটেম রয়েছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে আসবাবপত্র। তো আমি 2টা আইটেমই লিখলাম। এবার আমি এই দুইটাকে যোগ করে শেষের ঘরে লিখবো। তো 1,20,000 আর 70,000 যদি যোগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে আমার 1,90,000 টাকা। এই 1,90,000 টাকাই আমার প্রারম্ভিক মূলধন। তো শিক্ষার্থীরা ক অংশটি সমাধানের পরে চলো আমরা খ অংশটি সমাধান করি। দেখো খ অংশে আমাদের বলা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 1,20,000 টাকা, 70,000 টাকা নগদ এবং 70,000 টাকা চেকে প্রদান করলেন।
1, 2, 4 ও 9 তারিখের লেনদেন দ্বারা প্রমাণ করো এ সমান সমান এল প্লাস ওই। তো এই এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করা মানে হচ্ছে আমাদের বিবরণী ছক করা। তো বিবরণী ছকে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে সম্পদ সমান হবে দায় যোগ মালিকানা সত্ত্বের সমান। তো এই ক্ষেত্রে আমাকে মাত্র 4টি লেনদেন দিয়েছে, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ ও 9 তারিখ। 1 তারিখে কি বলা হয়েছে দেখো, তো 1 তারিখে আমাকে বলেছে জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকা আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তো দেখো এই 1 তারিখের লেনদেনের যে পক্ষগুলো রয়েছে সেই পক্ষগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো 1 তারিখে আমার যেহেতু আহ নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাই এটার পক্ষ হচ্ছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব হচ্ছে আমার জন্য ক্রেডিট। আমি পক্ষগুলো আলাদা করে নিব শুধুমাত্র আমার রাফের জন্য, বোঝার জন্য। তুমি যদি পক্ষগুলো আলাদা করে না না করে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, তবে এই ব্যাপারটা হচ্ছে আমি রাফের জন্য করে নিয়েছি। ঠিক 1 তারিখের মতো দেখো 2 তারিখে প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হলো। এই যে প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা হলো। তো এটা দুইটা পক্ষ হচ্ছে ব্যাংক হিসাব আর নগদান হিসাব। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অপরদিকে 4 তারিখে যদি দেখো কি বলেছে, বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে 45,000 টাকার পণ্য ক্রয়, 45,000 টাকার পণ্য ক্রয় করেছে। এখান থেকে নগদে প্রদান করা হয়েছে 20,000 টাকা, চেকে প্রদান করা হয়েছে 15,000 টাকা। তার মানে আমি এটার পক্ষটা তাহলে কি দাঁড়াচ্ছে, এটার পক্ষটা দাঁড়াচ্ছে দেখো 4 তারিখে দেখো আমি করে রেখেছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব যেহেতু নগদ টাকা প্রদান করেছে 20,000, তাই নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা প্রদান করেছে, ব্যাংকে কিভাবে বুঝলাম, এই যে চেক লেখা রয়েছে, চেক লেখা দেখলে বুঝবে এই লেনদেনটা হয়েছে ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে। তার মানে আমার এই যে ব্যাংকে অর্থাৎ চেকে কত 15,000, তার মানে ব্যাংকে থেকে আমার 15,000 টাকা চলে গেল, এই জন্য দেখো ব্যাংক ক্রেডিট। যেহেতু আমার টোটাল টাকা হচ্ছে ক্রয় করেছি 45,000 টাকা, নগদে এবং ব্যাংকে মিলে হয় হচ্ছে আমার 35,000 টাকা। অবশিষ্ট যে 10,000 টাকা, এই 10,000 টাকা নিশ্চয়ই আমি বাকিতে ক্রয় করেছি, আর বাকিতে ক্রয় করলে আমাদের পাওনাদার বৃদ্ধি পায়। তো দেখো আমি এই 4 তারিখের লেনদেনটা কি করেছি, দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার এসেছে ওই যে অবশিষ্ট 10,000 টাকা বাকিতে রয়েছে, তার জন্য আমার পাওনাদার এখানে এসেছে। তো এরপরে দেখো আমাকে বলেছে 9 তারিখ। তো 9 তারিখে আমি কি করেছি দেখো, 9 তারিখে বলেছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 পরিশোধ করা হলো। মানে অবশিষ্ট টাকায় যে এখানে যে 4 তারিখে যে অবশিষ্ট 10,000 টাকা রয়েছে পাওনাদারের কাছে বাকি রয়ে গেছে, এই বাকিটা এখন কি করবো আমরা পরিশোধ করব। পরিশোধ করলে এটা দুটা পক্ষ কি, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এইটার ব্যাখ্যাগুলো বের করার উদ্দেশ্যটা হচ্ছে আমার এই বিবরণী ছকটা যাতে আমি সঠিকভাবে করতে পারি তার জন্য। তো লক্ষ্য করো দেখো বিবরণী ছকটাই যে আমি এখানে করে রেখেছি তোমাদের জন্য। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো দেখেছো যে আমি বিবরণী ছকটা কিভাবে করি। অর্থাৎ প্রথমে আমি তারিখ এবং উদ্বৃত্ত এবং শেষ মাথা একটি ঘর কমন মন্তব্য, এই 3টা ঘর দিই, তারপর পিছন থেকে আসি। অর্থাৎ পিছন থেকে দেখো আমার এই যে সমীকরণটা আমি এখানে লিখে রেখেছি, পিছন থেকে আমার সমীকরণের প্রথম আইটেমটা কি আছে, ওই দেখো আমি ওই এর জন্য একটা কমন ঘর করব। তারপরে আছে কি দেখো প্লাস, এই যে প্লাসের জন্য ঘর করেছি। তারপরে রয়েছে কি এল। শিক্ষার্থীরা আমার এই যে ব্যাখ্যাটা বের করেছি, এখানে যতগুলো আমার এল রয়েছে অর্থাৎ যতগুলো দায় রয়েছে প্রতিটা দায়ের জন্য আমি একটা করে ঘর দিতে হবে। তো এখানে দেখো আমার এখানে যদি আমি ব্যাখ্যাগুলো আমি আরেকটু তোমাদের বিশ্লেষণ করে দিই। নগদান হচ্ছে আমাদের জন্য সম্পদ, অর্থাৎ এটা এ। আসবাবপত্র সম্পদ এটা এ। মূলধন হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই। ব্যাংক এ, নগদান এ। ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয় ওই, নগদান এ, ব্যাংক এ। পাওনাদার হচ্ছে আমাদের জন্য এল, মানে পাওনাদার দায়। তাহলে এই পাওনাদারও আমাদের জন্য দায়, আর নগদান হচ্ছে আমাদের জন্য সম্পদ এ। তার মানে যদি ব্যাখ্যাটা বের করি তাহলে আমি পেলাম কি দেখো, একটু লক্ষ্য করো। এই ব্যাখ্যার ভিতরে আমি দেখো এল পেয়েছি কয়টা, এই যে 2টা জায়গায় এল রয়েছে, 2টা জায়গায় কি পাওনাদার। তার মানে এল এর জন্য আমি পাওনাদার যেহেতু 2টাই একটা ঘর করলেই হবে, তাই দেখো আমি পাওনাদারের একটি ঘর করেছি। অর্থাৎ পিছন থেকে যে আসলাম ওইর জন্য কোনো, ওই যতগুলো ওই থাকুক সবগুলো ওইর জন্য একটা কমন ঘর। এরপরে দেখো যোগ রয়েছে, যোগের জন্য ঘর। এরপরে দেখো 2টা পাওনাদার, যেহেতু এল একটাই আইটেম রয়েছে তাই আমি এল এর জন্য একটা ঘর করলাম। তারপরে রয়েছে দেখো সমান, সমানের জন্য ঘর করলাম। এবার দেখবো আমার কয়টা সম্পদ রয়েছে। যতগুলো সম্পদ রয়েছে দায়ের মতো ঠিক একইভাবে যতগুলো সম্পদ রয়েছে প্রতিটা সম্পদের জন্য আমি একটা করে ঘর দিব। তো লক্ষ্য করো আমার এখানে সম্পদ রয়েছে কি, যেমন এই যে নগদান আমার জন্য একটা সম্পদ, আসবাবপত্র আমার জন্য সম্পদ। আবার এই যে দেখো নগদান এখানেও আছে এখানেও আছে, তার মানে নগদান মিলে গেল। আবার দেখো ব্যাংক আমার জন্য সম্পদ, তাহলে
সম্পদে পেলাম কি নগদানে একটা, আসবাবপত্রে একটা, ব্যাংকে একটা, এছাড়া দেখো এখানে যে নগদান মিলে গেল, তার মানে নগদান নগদান মিলে গেল, আগেও নিয়েছি। ব্যাংকে দেখো ব্যাংক ব্যাংক মিলে গেল, আবার দেখো এখানে নগদান নগদান মিলে গেল। তার মানে নগদান পেলাম, আসবাবপত্র পেলাম, আর ব্যাংক পেলাম। তার মানে আমি সম্পদে কয়টা ঘর পেলাম? সম্পদে ঘর পেলাম তিনটা। এবার লক্ষ্য করো তো আমি সম্পদে কয়টা ঘর করেছি। দেখো সম্পদেও ঘর করেছি আমি তিনটা, নগদ, আসবাবপত্র, ব্যাংক। তার মানে বিবরণের ছকের ঘরটা যদি তুমি একটু বুঝে বুঝে করো, আর এই ব্যাখ্যাটা যদি বের করে তুমি করো, তাহলে তোমার জন্য খুব সহজে তুমি বিবরণের ছকের ঘরটা করতে পারবা। তো দেখো দেখো আমি ঘরটা আরেকবার তোমাদের বলে দিই। প্রথম ঘরটা তারিখ, তারপরে উদ্বৃত্ত এ, অর্থাৎ সম্পদের পাশে আমার তিনটা ঘর, নগদ, আসবাবপত্র, ব্যাংক। তারপরে সমানের ঘর, তারপরে এল, এল এর জন্য একটা ঘর, যেহেতু দুইটাই পাওনাদার, তার মানে একটা পাওনাদার লিখলে হচ্ছে একটা ঘর, প্লাস এরপর হচ্ছে যোগের ঘর, আর সর্বশেষ ও এর ঘর, এবং সর্বশেষ যে ঘরটা মন্তব্যর ঘরটা রয়েছে আমাদের। তো আশা করি তোমরা ঘরটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের আসল কাজ। আসল কাজটা কি? আমাদের এই টাকা বসিয়ে এটার অঙ্কটা সমাধান করা। তো লক্ষ্য করো, আমার যেহেতু তারিখ, যেহেতু আমার এটা 2017 সালের অঙ্ক, 2017 সাল জানুয়ারি মাস লিখে নিলাম। জানুয়ারি মাসের কয় তারিখের অঙ্ক? প্রথমটা হচ্ছে 1 তারিখ। তাহলে এই যে জানুয়ারির 1 তারিখ লিখলাম। দেখি জানুয়ারির 1 তারিখে কি কি কোথায় কোথায় যাবে। তোমরা এই ব্যাখ্যার দিকে তাকালেও খুব সহজে কিন্তু বুঝে ফেলতে পারো যে আসলে অঙ্কটা কোথায় কোথায় যাচ্ছে। দেখো কোন কোন ঘরে আমি টাকাটা বসাবো। দেখো নগদের ঘর আছে, নগদান আছে, আসবাবপত্র আছে, মূলধন আছে। দেখো এ, এ, ওই, অর্থাৎ এর পাশে নগদের ঘরেও যাবে, আসবাবপত্রের ঘরেও যাবে। অর্থাৎ এই নগদের ঘরে যাবে, আসবাবপত্রের ঘরে যাবে, আর মূলধন হচ্ছে ওই এর ঘরে যাবে। এই তিনটা ঘরে যাবে। তাহলে কত কত টাকা যাবে? দেখো আমাদের টাকার দিকে যদি দেখি, নগদে 1,20,000, আর আসবাবপত্রে 70,000। তাহলে এই নগদের ঘরে লিখলাম আমি 1,20,000, এই লিখলাম নগদের ঘরে 1,20,000, আর আসবাবপত্রের ঘরে আমি লিখলাম 70,000। এবার মূলধনের ঘরে কত যাবে? মূলধনের ঘরে যাবে হচ্ছে, এই যেহেতু আমরা ক অংশে করেছিলাম মূলধনটা, মালিক 1 তারিখে আমাদের যা দিয়েছে সেটাই হচ্ছে আমাদের মূলধন, অর্থাৎ এই নগদ আর আসবাবপত্র দুইটা মিলে আমাদের মূলধন। তাহলে 1,20,000 আর 70,000 যদি যোগ করি, তাহলে হয় 1,90,000 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য মূলধন। তো মন্তব্য যদি লেখো, লিখতে পারো ব্যবসা মূলধনায়ন, লিখি আমরা মূলধন, বা এতটুকু লিখে দিলেও হবে, মূলধন লিখে দিলেও হবে। মন্তব্য লেখাটা অতটা আবশ্যক না, তারপরেও আমরা লিখে দিব। যদিও লিখি, আমরা অবশ্যই ওই এর জন্য মন্তব্য লিখবো, অর্থাৎ মূলধন, আয়, ব্যয়, উত্তোলনের জন্য আমরা মন্তব্যটা লিখবো। তো দেখো এবার আমার কাজ হচ্ছে কি, উদ্বৃত্ত টানা। এখানে আমি লিখবো উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত লিখবো, লিখে এবারে 1,20,000 টাকা, 1,20,000 টাকা এখানে লিখবো। 1,20,000 এর এখানে হচ্ছে 70,000, আর এইখানে আমার সমান, আর এখানে একটা যোগ, আর এখানে 1,90,000 টাকা, 1,90,000 টাকা উদ্বৃত্ত নামানো। তার মানে আমার 1 তারিখের কাজ কিন্তু শেষ, পোস্টিং দেওয়া শেষ। এবার 1 তারিখের পরে আমার কয় তারিখ? 2 তারিখের কথা বলা হয়েছে। দেখো এই যে 2 তারিখ, 2 তারিখে তাহলে আমি লিখি এখানে জানুয়ারির 2 তারিখ। তোমরা একটু লক্ষ্য করবা, এই যে আমার উদ্বৃত্ত, এই প্রথম লাইনের সাথে সাথে যে লেখাটা বসবো, ওই লেখাটা হচ্ছে উদ্বৃত্ত। আর তাহলে তারিখটা আমি একটু নিচে লিখবো। নিচে লিখে আমি এই জায়গাটা বরাবর ফিল আপ করার চেষ্টা করব টাকা বসিয়ে। তো লক্ষ্য করো, আমার যদিও এদিকে কখনো ঘর খালি থাকে, তাহলে আমি এখানে লিখবো না, আমি কোথায় লিখবো? তারিখে সোজাসুজি লেখার চেষ্টা করব। তো দেখো 2 তারিখে আছে কি, ব্যাংক আর নগদান। তার মানে আমি সম্ভবত বুঝতে পারছি যে নগদের ঘরে যাবে আর ব্যাংকের ঘরে যাবে। তো কত টাকা? দেখো 50,000 টাকা। তো নগদের ঘরে আমি বসাই 50,000, এবং ব্যাংকের ঘরে আমি বসাবো 50,000। তো দেখো দেখো এই যে যে কথাটা একটু আগে বললাম, যে এই উপরের টানটা, উপরের জায়গাটা, এটা জায়গাটা হচ্ছে আমার উদ্বৃত্তের জন্য, আর তারিখের জন্য জায়গাটা হচ্ছে একটু নিচে। তার মানে দেখো আমি একটু নিচেই লিখেছি। তো এবার আমার কাজ হচ্ছে, এখানে একটু যোগ বিয়োগের কাজ আছে। যোগ বিয়োগের কাজ হচ্ছে, দেখো ব্যাংকে যখন টাকাটা জমা দেওয়া হয়েছে, তার মানে আমার নগদ টাকা কমে গেছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। তো এটা তুমি খুব সহজে এই তোমার সমীকরণের মাধ্যমে বের করতে পারো। এই যে দেখো অর্থাৎ এর সাথে আমি উপরের দিকে প্লাস লিখে রেখেছি, নিচের দিকে মাইনাস লিখেছি। এল এ দেখো উপরে লিখেছি মাইনাস, নিচে লিখেছি প্লাস। আর ওই দেখো যে চারটা উপাদান, মূলধন, যোগ, আয়, বিয়োগ, ব্যয়, বিয়োগ, উত্তোলন, সবগুলোর আগে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে। তো সম্পদ, অর্থাৎ এ যদি উপরে বসে, অর্থাৎ ডেবিটে বসে, তাহলে কি করতে হবে? প্লাস। যেহেতু ব্যাংক আমার কোথায় আছে? ডেবিটে আছে, তার মানে ব্যাংকেরটা কি করব? প্লাস। আর নগদান আমার সম্পদ, সম্পদটা এখন কোথায় আছে? ক্রেডিটে, মানে কি নিচে আছে। আর নিচে থাকলে কি করতে হবে? মাইনাস। তার মানে আমি নগদটা করে দিব মাইনাস। এই দেখো আমি নগদটা মাইনাস করে দিলাম, আর নগদ ব্যাংকেরটা কি করলাম? আমি প্লাস করলাম। তো 1,20,000 টাকা থেকে যদি 50,000 টাকা বিয়োগ দিই, তাহলে থাকে হচ্ছে আমার জন্য 70,000 টাকা। এই 70,000 টাকা লিখলাম, এখানেও রয়েছে 70,000 টাকা,
এখানে 50,000 টাকা, এখানে সমান, এখানে যোগ, আর এখানে 1,90,000 টাকা আগেরই রয়ে গেছে। 2 তারিখের পরে আমার রয়েছে কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখে দেখো বলেছে কি, বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান, চেকে প্রদান, এবং একটু আগে আমরা যখন ব্যাখ্যা করেছি তখন দেখেছি এখানে ধারেও প্রদান রয়েছে। তো দেখো এটা 4 তারিখে কি কি কোথায় কোথায় যাচ্ছে দেখো, ক্রয়ে যাবে, নগদানে যাবে, ব্যাংকে যাবে, পাওনাদারে যাবে। তার মানে বেশিরভাগ ঘরগুলোতে এটা ফিল আপ করতেছে। তার মানে ক্রয় করা হয়েছে কত টাকা? 45,000 টাকা। তার মানে ক্রয়ের ঘরে যাবে 45,000 টাকা। তো আগে আমি তারিখটা লিখে দিই এখানে, কয় তারিখ? 4 তারিখ। কোন কোন ঘরে যাচ্ছে দেখো, ওইর ঘরে যাচ্ছে, যে ওইর ঘরে যাচ্ছে, এর ঘরে অর্থাৎ নগদের ঘরে যাচ্ছে, আবার যাচ্ছে দেখো ব্যাংকের ঘরে যাচ্ছে, আবার যাচ্ছে দেখো এল এর ঘরে যাচ্ছে। এখন কোন ঘরে কত টাকা যাবে এটা একটা বিষয় দাঁড়ালো না। দেখো কোন ঘরে কত টাকা যাবে। ক্রয় করেছি কত টাকা? ক্রয় করেছি 45,000 টাকা। ক্রয় মানে কি দেখো ওই, তাহলে ওইর ঘরে কত যাবে? 45,000 টাকা যাবে। এই আমি 45,000 টাকা লিখলাম। আচ্ছা, নগদে দিয়েছি কত টাকা? নগদে প্রদান করেছি আমি 20,000 টাকা। তার মানে আমার নগদের ঘরে যাবে কত? 20,000 টাকা। এই নগদের ঘরে দেখো আমি 20,000 টাকা দিলাম। এরপরে আমি চেকে মানে ব্যাংকে দিয়েছি কত টাকা? ব্যাংকের মাধ্যমে কত টাকা দিয়েছি দেখো, ব্যাংকের মাধ্যমে দিয়েছি 15,000 টাকা। তাহলে আমার এই ব্যাংকের ঘরে যাবে হচ্ছে 15,000 টাকা। তাহলে বাকি রয়েছিল কত টাকা যেন? নিশ্চয়ই মনে আছে, 10,000 টাকা। বা তুমি ক্যালকুলেশনও করতে পারো। দেখো 20,000 আর 15,000 যোগ করলে হয় 35,000, কিন্তু আমার ক্রয় করেছি 45,000, তার মানে 10,000 টাকা। তো এই পাওনাদার ধারে কিনেছি আমি কত টাকার? 10,000। তাহলে এই পাওনাদারের ঘরে যাবে 10,000। এবার আসো, আবার সেই আগের মতন যোগ বিয়োগের একটা বিষয় আছে। দেখো ওই ক্রয়, ক্রয় আছে, ক্রয় কি? ক্রয় হচ্ছে আমাদের জন্য আয় না ব্যয়? ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয়। আর এই ব্যয়ের আগে দেখো তো কোন চিহ্নটা এখানে রয়েছে? মাইনাস। তার মানে এই ওইটা এখন কি করতে হবে? এখানে মাইনাস করতে হবে। এর পরবর্তীতে লক্ষ্য করো, নগদান কোথায় বসেছে? নগদান বসেছে ক্রেডিটে। ক্রেডিটে বসলে কি হয়? নগদান একটা সম্পদ, ক্রেডিটে বসলে কি করতে হবে? এটাকে মাইনাস করতে হবে। পরবর্তীতে দেখো ব্যাংক। ব্যাংক মানে কি? ব্যাংকও আমাদের সম্পদ। সম্পদ কোথায় বসেছে? ক্রেডিটে। ক্রেডিটে বসলে কি করতে হবে? এটাকেও আমাদের মাইনাস করতে হবে। অপরদিকে পাওনাদার দেখো, পাওনাদার কি? এল। এল কোথায় বসেছে? এল বসেছে ক্রেডিটে। এল যদি ক্রেডিটে বসে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমার যেহেতু এগুলো যোগ বিয়োগের কাজ শেষ, এবার হচ্ছে আমি এখানে উদ্বৃত্তটা নামাই, দেখি কত টাকা উদ্বৃত্ত বের হয়। 70,000 টাকা থেকে যদি 20,000 যায় তাহলে থাকে 50,000। এর পরবর্তীতে এখানে দেখো 70,000 70,000ই বসলো। এখানে 50,000 টাকা থেকে যদি 15,000 চলে যায় তাহলে থাকে 35,000। এই লিখলাম আমি 35,000 সমান, এখানে থাকলো 10,000 উদ্বৃত্ত। আর এখানে 1,90,000 টাকা থেকে যদি 45,000 টাকা চলে যায় তাহলে থাকে 1,45,000 টাকা। তাহলে লিখলাম এখানে 1,45,000 টাকা। যেহেতু এটা ক্রয় করেছি তাহলে আমি একটা মন্তব্য লিখতে পারি, এটা হচ্ছে ব্যয়। তো আশা করি তোমরা 4 তারিখটা খুব সহজে বুঝতে পেরেছো। 4 তারিখের পরে রয়েছে আমাদের কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখে দেখো আমাদের ব্যাখ্যাটা কি ছিল? পাওনাদার আর হচ্ছে নগদান। অর্থাৎ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট টাকা 10,000 টাকা পরিশোধ করা হলো। অর্থাৎ এই যে 10,000 টাকা আমি পাওনাদার বৃদ্ধি পেয়েছে, 10,000 টাকা এখন পরিশোধ করেছে। দেখো তার মানে পাওনাদার আর নগদান কোন কোন ঘরে যাবে? তোমরাই এবার বলো। এবার আর আমি বলতেছি না, তোমরাই বলো। দেখি কোন ঘরে যাবে? এই পাওনাদারের ঘরে, আর কোন ঘরে? আর হচ্ছে নগদান, এই নগদের ঘরে যাবে। তাহলে এই দুইটা ঘরে যাবে। কত টাকা? এই যে টাকার অঙ্ক দিয়ে দিয়েছে এখানে, 10,000 টাকা। এই লিখলাম আমি 10,000, আবার এই লিখলাম আমি 10,000। তো এবার আসো, আবার সেই একই যোগ বিয়োগের কাজ রয়েছে। তো লক্ষ্য করো তো, পাওনাদার হচ্ছে এল। এল যদি ডেবিটে বসে তাহলে কি করতে হয়? বিয়োগ। তার মানে এটাকে আমরা বিয়োগ করব। নগদান হচ্ছে সম্পদ। সম্পদ যদি ক্রেডিটে বসে তাহলে কি করতে হয়? বিয়োগ। তাহলে এটাকেও আমরা বিয়োগ করব। তো আমার কাজ শেষ, বিয়োগের কাজ। তো এবার আমার কাজ হলো আমি এগুলো মুছে ফেলি, যেগুলো যেহেতু আমার অঙ্কটা প্রায় শেষের পথে, এখন শুধু যোগ বিয়োগ করলেই হবে। ব্যাখ্যাগুলো মুছে ফেলি। তো লক্ষ্য করো, এবার আবার সেই উদ্বৃত্ত নামাবো আমি। 50,000 থেকে যদি 10,000 চলে যায় তাহলে থাকে 40,000, এখানে থাকে 70,000, এখানে থাকে 35,000। উদ্বৃত্ত যেভাবে আছে ওভাবে নামাবো এবং একবারে লাইনের সাথে সাথে। তো দেখো 10,000 থেকে যদি 10,000 বিয়োগ করি তাহলে তো আর এখানে কিছু থাকে না, তো এটা খালি থাকুক। এখানে আমি যোগ লিখলাম, আর এখানে হচ্ছে 1,45,000 টাকা। তো আমার যেহেতু আর কোনো লেনদেন নাই, তাই আমি এখন এই তিনটার অর্থাৎ সম্পদ পাশে যে তিনটা রেজাল্ট বের হয়েছে, 40,000, 70,000 আর 35,000 যোগ করব। 40,000, 70,000 আর 35,000 যদি যোগ করি তাহলে দাঁড়ায় 1,45,000 টাকা।
যেটা আমার আবার এই পাশটা আমি যোগ করে দেখবো, অর্থাৎ পাওনাদারের কিছু নাই আর এখানে মালিকানা সত্ত্ব, এই দুটা যদি যোগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে আমার 1,45,000 টাকা। তো দেখো আমার দুই পাশে কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো দুই পাশ যেহেতু সমান, তাহলে আমি দুই পাশে সমানের চিহ্ন দেই এবং ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দিচ্ছি। এই দেখো ঘরটাকে আমি সুন্দর করে কি করলাম, ক্লোজ করে দিলাম। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কিভাবে আমি a সমান সমান n প্লাস ও এটা সমাধান করলাম। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটি টেনে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, খ অংশটি সমাধানের পরে চলো আমরা গ অংশটি সমাধান করি। দেখো, গ অংশে আমাদের বলেছে জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে। মালিকানা সত্ত্ব অর্থাৎ আমাদের সেই ওইটা এখানে পরিমাণ বের করতে বলছে। আর তোমরা নিশ্চয়ই জানো ওই উপাদান হচ্ছে চারটি। প্রথম উপাদান হচ্ছে মূলধন, দ্বিতীয় উপাদান হচ্ছে এর সাথে যোগ করব আমরা হচ্ছে আয়, বিয়োগ করব ব্যয়, বিয়োগ করব উত্তোলন। তো লক্ষ্য করো, এই ওই এর উপাদানটা নির্ণয় করার জন্য আমি একটা ঘর করে রেখেছি। এখানে দেখো, জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ, তারিখ বিবরণ, টাকা টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওই বের করার জন্য আমাদের এই সমগ্র অঙ্কটা থেকে দেখতে হবে। কারণ ক অংশে দেখো আমাদের বলে দিয়েছিল বিভিন্ন তারিখ, কিন্তু গ অংশে যেহেতু আমাদের কোনো তারিখ বলা হয় নাই, তার মানে পুরো অঙ্কটা থেকে আমাদের যেগুলো মূলধন, সেই মূলধনটা আমরা যোগ করব। যদি আমাদের আয় পাই, আয়টাও যোগ করব। যদি ব্যয় পাই, ব্যয় পাইলে কি করব, বিয়োগ করব। আর যদি উত্তোলন পাই, তাহলে সেটাকে আমরা বিয়োগ করব। তো দেখি আমরা শুরু করি যে আমাদের কি কি রয়েছে, কেমন। তো দেখো, প্রথমে আমাদের রয়েছে এখানে দেখো 1 তারিখ দিয়ে আমরা শুরু করি, জানুয়ারির 1 তারিখ। দেখো, নগদ 1,20,000 টাকা, 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তার মানে তোমরা নিশ্চয়ই জানো যে 1 তারিখে মালিক যা কিছু দেয় তা আমরা মূলধন হিসেবে গণ্য করি, দায় ব্যতীত। যা কিছুই আমরা পাই সবকিছুকে আমরা মূলধন হিসেবে গণ্য করি। তার মানে 1 তারিখে আমার মূলধন রয়েছে। তো অঙ্কটা শুরু করি 2000 কত তারিখে, 2017 সালে জানুয়ারি 1 তারিখে রয়েছে আমার মূলধন। তাহলে মূলধন, আর তাছাড়া এই মূলধনটা দেখো আমরা কিন্তু ক অংশে করেছিলাম। প্রারম্ভিক মূলধন যখন বের করেছিলাম ক অংশে, ওই 1 তারিখ থেকে করেছি। 1 তারিখ, তাহলে মূলধন লিখে আমি এখানে লিখি ক হতে পাই, ক হতে পাই। তাহলে আর এত ব্যাখ্যা লেখা লাগবে না, আমার নগদ আসবাবপত্র। ক হতে কত পেয়েছিলাম আমরা, 1,90,000 টাকা। আমরা যখন ক অংশটা করেছিলাম, মূলধন বের করেছিলাম, ওখানে আমরা বের করেছিলাম 1,90,000 টাকা। কর পরে 1 তারিখের পরে দেখো এখানে রয়েছে জানুয়ারির 2 তারিখ। প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলার ফলে আমার নগদ অর্থ যেমন চলে গিয়েছে, আবার সম্পদ, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটি সম্পদ হ্রাস পেয়েছে এবং একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। যেখানে আমার মালিকানা সত্ত্বের যে ওই রয়েছে, এটাতে কোনোভাবেই এটা প্রভাবিত করেনি। তাই এই 2 নম্বর তারিখের যে লেনদেনটা রয়েছে, এটা আমার এখানে আসবে না। তো 4 নম্বর তারিখটা একটু দেখি আমাদের কি রয়েছে। 4 নম্বর তারিখে বলা হয়েছে দেখো, বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে 45,000 টাকার পণ্য ক্রয়। শিক্ষার্থীরা কত টাকার পণ্য ক্রয় করেছে, 45,000 টাকার। যখন আমি খ অংশ করেছিলাম, তোমরা নিশ্চয়ই মনে আছে, এই ক্রয়টাকে আমরা ও এর ভিতর অন্তর্ভুক্ত করেছিলাম। তো এখানেও ঠিক ক্রয়টাকে আমি কি করব, ও এর ভিতর অন্তর্ভুক্ত করব। তো ক্রয় যেহেতু হচ্ছে আমাদের কি, ক্রয় হচ্ছে আমাদের যেহেতু ব্যয়, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ আমি লিখবো পণ্য ক্রয়, পণ্য ক্রয়। পাশ দিয়ে আমি লিখে দিতে পারি এটা ব্যয়। কত টাকা, কত টাকা, 45,000 টাকা। তাহলে দেখো আমি 45,000 টাকা এখন কি করব, বিয়োগ করব। 1,90,000 টাকা থেকে যদি 45,000 চলে যায়, তাহলে থাকে 1,45,000 টাকা। তো পরবর্তীতে ক্রয়ের পরে দেখো, 4 তারিখের পরে দেখো 6 তারিখের দিকে যদি আমরা দেখি কি বলেছে দেখো, 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30,000, চেকে 25,000 টাকা পাওয়া গেল। তার মানে বিক্রি করছি কত টাকা, 80,000 টাকা। আর বিক্রি করলে আমাদের কি হয়, বিক্রি করলে আমাদের আয় হয়। তো দেখো, আয়ের আগে কি আছে আমাদের, যোগ। তাহলে আয় যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান, তার মানে আমার এটা আসবে। তো কয় তারিখ, 6 তারিখ। লিখবো আমি পণ্য বিক্রয়, ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে আমি আয়, যেহেতু এটা আমার আয় হয়েছে কত টাকা, 80,000। তাহলে এই 80,000 এবার কি করব, আমি যোগ করব। এটা কেন যোগ করব, কারণ এটা আমার আয়, আয়ের আগে যোগ আছে। আর তোমরা যদি ইচ্ছা করে মন চায় তাহলে এভাবে মাইনাস দিয়ে দিতে পারো, মাইনাস প্লাস দিয়ে দাও, কোনো সমস্যা নাই। তো আয় যোগ করলে কত হয়, 1,45,000 আর 80,000 যোগ করলে 2,25,000 টাকা। তো পরবর্তীতে দেখো 9 তারিখে কি রয়েছে আমার, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট টাকা পরিশোধ করার ফলে আমার পাওনাদার হ্রাস পেয়েছে এবং নগদান হিসেবে সম্পদ হ্রাস পেয়েছে। তার মানে কোথাও আমার এখানে ওই কথা বলা হয়নি, তাই 9 তারিখেও আমার কি আসবে না।
এবার 18 তারিখের দিকে দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন। এই যে উত্তোলন করলেন কত টাকা? 8,000 টাকা। তো আমাদের এই যে উত্তোলন রয়েছে ওই উপাদান, উত্তোলন উত্তোলন কার উপাদান? ওই উপাদান। আর উত্তোলনের আগে কি রয়েছে? মাইনাস। তার মানে এটা আসবে আমার 18 তারিখ। তাহলে মাইনাস এখানে লিখে দিতে পারি আমি উত্তোলন। উত্তোলন কত টাকা উত্তোলন করেছে? 8,000 টাকা। তো আমি এই 8,000 টাকা যদি কি করব? মাইনাস করব। তো 2,25,000 টাকা থেকে যদি 8,000 মাইনাস করি তাহলে থাকে 2,17,000 টাকা। তো এই 2,17,000 টাকাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তো এরপরে আমি ঘরটাকে এভাবে ক্লোজ করে দিই। আমার এই গ অংশটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে হয় ভিডিওটি টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।